হ্যালো এভরিওয়ান, আমি অভিক আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার বিজয়। চলো এবার চলে যাই মূল ঘটনায়। ডিম ডিম সিদ্ধ বলতে বলতে একটা 15-16 বছরের ছেলে এসে ডিমের ঝুলিটা মনোজের সামনে রেখে বলল, স্যার একটা ডিম নেন, অনেক ভালো লাগবো, খাইবেন ডিমুসুইলা? বলেই একটা ডিম নিয়ে ছোলা শুরু করে দিল। রাজু সাহেব ভুরু কুচকে তাকিয়ে আছে ডিমওয়ালার ছেলেটার দিকে। তারপর গলাটা একটু চড়িয়ে বললেন, তোমাকে আমি ডিম ভাঙতে বলেছি, তুমি ডিম ভাঙলে কেন? হলদে দাঁত বের করে ছেলেটা একগাল হেসে বলল, স্যার সবাইরে 10 টাকা কইরাই দেই, আপনারে না হয় 9 টাকাই দিমু, নেন খাইয়া দেখেন কেমন মজা। বলে ডিমটা একটা কাগজে নিয়ে চামচ দিয়ে 2 ভাগ করে নুন ছিটিয়ে দিল মনোজের হাতে। রাগে মাথাটা জ্বলতে শুরু করলো মনোজের, কিন্তু একটু পরে নিজেকে সামলে নিয়ে বললেন, না আমি খাবো না, তুমি টাকাটা নিয়ে বিদায় হও। বলেই মানিব্যাগ থেকে 10 টাকার একটা নোট বের করে দিলেন ছেলেটাকে। ছেলেটা নোটটা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশের বেঞ্চে রেখে চলে গেল। সেই ছেলেটা চলে যাওয়া দেখে ওনার মাথার ভিতরে রাগে জ্বলতে শুরু করলো, কিন্তু তিনি মনে মনে বিড়বিড় করে কি যেন একটা বলে আবার মনোযোগ দিলেন ট্রেনের দিকে। মনোজ থাকেন কলকাতায় একা একটা ফ্ল্যাট ভাড়া করে। মনোজ কলকাতার হাইকোর্টের একজন উকিল, মা থাকেন বাটানগরে। উনি চেয়েছিলেন মাকে সাথে করে কলকাতায় নিয়ে আসতে, কিন্তু ওনার বাবার সমাধি ছেড়ে ওনার মা আসতে কখনো রাজি হয়নি। উনি ওনার সমাধি ছেড়ে কোথাও যায় না, তাই আজ মনোজের সাথেও তিনি যাচ্ছেন না। প্রফেসর শুভ্রজিতের মেয়ের সাথে মনোজের বিয়ের কথা চলছে গত 7 দিন ধরে। শেষে মেয়ে দেখার জন্য প্রফেসর শুভ্রজিৎ মনোজের পরিবারকে ডেকে পাঠান, কিন্তু মনোজের মা যেতে রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত মেয়ে দেখার জন্য নিজেকেই যেতে হচ্ছে। মনোজের কোনো ভাই বোনও নেই যে ওনার সাথে যাবে, তাই একা এই শীতের রাতে তিনি টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন কলকাতার ট্রেনের জন্য। চায় গরম, চিকন একটা গলায় চিৎকার করে চলেছে মিশকালো একটা লোক, হাতে বিশাল চায়ের ফ্লাক্স। চিল্লাতে চিল্লাতে মনোজের সামনে মিনিট 4 ধরে ঘুরঘুর করে চলেছে। যতবার মনোজের সামনে যাচ্ছে ততবার মনোজ বিরক্ত হচ্ছে, কিন্তু চাওয়ালার কোনো ভুরুক্ষেপ নেই। স্যুটবুট পরা বলে মনোজের দিকে বারবার এগিয়ে আসছে একের পর এক হকার। তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন, কারণ ওনার মা ওনাকে ভরপেট খাইয়ে দিয়েছে আর পই পই করে বলে দিয়েছে যেন তিনি কোনো রাস্তার খাবার না খায়। তার মায়ের ধারণা খাবার খাইয়ে অজ্ঞান করে তারা নাকি ছিনতাই করে, আর মায়ের কথা তিনি কোনোদিনও ফেলেন না। আবারও এক হকার এসে বলে, স্যার স্যার একটা পেপার নেন, বলে ওনার সামনে আসে 18-19 বছরের একটা ছেলে এসে মাসিক পত্রিকা বাঁচতে লাগল। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তিনি যাত্রাপথে ঘুমিয়ে কাটান। উনি পেপার পড়েন না, কিন্তু ছেলেটা নাছোড়বান্দা, ওনাকে পেপার বিক্রি করেই ছাড়বে। শেষে বিক্রি না করতে পেরে বাজে বাজে ভাষা করে বলে দাঁত বের করে হাসতে লাগলো।
এবার মনোজ চোখ বড় বড় করে এমনভাবে তাকালো যে ছেলেটা প্রায় পালিয়ে বাঁচল। কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেন আসতে আসতে আরও 2 ঘন্টা লাগবে। তাই এই 2 ঘন্টা কিভাবে কাটাবে তিনি বুঝতে পারছেন না। তিনি অপেক্ষা করতে করতে ঝিমুতে লাগল। একটু পরেই ট্রেন আসলে আশেপাশে থাকা কয়েকজন লোক চলে গেল সেই ট্রেনে করে। উনি দেখেন ওনার পাশে এক ছেলে আর এক মেয়ে। ভাব দেখে মনে হলো নতুন বিবাহিত। মনে মনে চিন্তা করতে করতে ঝিমোচ্ছি। ঝিমোতে ঝিমোতে হঠাৎ করে খেয়াল করলেন ওনার চারপাশ কেমন যেন শুনশান, কোনো সারা শব্দও নেই। মাথা তুলে কান পেতে শোনার চেষ্টা করলেন, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পেলেন না। মাথা তুলে 2 পাশ দেখলেন। হালকা টিমটিমে 40 ওয়াটের বাতি চলছে, কিন্তু তাও মিটমিট করছে। এতে চারপাশের অন্ধকার আরো গাঢ় বলে মনে হচ্ছে ওনার। এর মাঝে পৌষ মাসের কুয়াশাও আছে। উনি কান পেতে থাকলেন অনেকক্ষণ। না, তিনি কোনো ঝিঝি পোকারও ডাক শুনতে পাচ্ছেন না। এমনিতে তিনি উকিল হলেও একাকিত্ব কিছুটা ভয় পান। তাই বেঞ্চ থেকে উঠে গিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে এগিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়েও তিনি হতাশ হলেন। সেখানে কেউ নেই। স্টেশন মাস্টার কোন ফাঁকে চলে গেছেন নিজের বাড়িতে, এটা উনি টেরও পেলেন না। স্টেশন মাস্টারের বেঁধে দেওয়া সময় আর বাকি আছে মাত্র 10 মিনিট। তিনি ঘড়ি দেখতে দেখতে এসে বসলেন ওনার আগের সিটে এবং বসতে গিয়ে হঠাৎ দেখলেন ওনার পাশে এক বৃদ্ধ মহিলা বসে আছেন। উনি কাঁচতে কাঁচতে গিয়ে বসে পড়লেন মহিলার পাশে। এই ঠান্ডায় মহিলাটা কোঁকড়ে আছেন। সাদা শাড়ি পরে আছেন তিনি। মুখের অনেকটা ঘোমটায় ঢাকা। মনোজ ভাবতে লাগলেন, এই শুনশান রাতে মহিলা বসে আছেন কেন? কে তিনি? কেন এলেন এখানে? এমনটা ভাবতে ভাবতেই মহিলা নিজে নিজেই বললেন, ভাবছেন তো কেন আমি এখানে? শুনেই মনোজ বেশ চমকে উঠলেন। মহিলাটার গলার আওয়াজ অনেকটা ভাঙা। শুনে মনে হচ্ছে উনি অনেক কষ্ট করে কথা বলছেন। কথাটা বলেই তিনি মনোজের দিকে তাকালেন। মনোজ সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না। ভয়ে শরীরের ভেতরটা ঘেমে উঠল ওনার। এই শীতের মাঝেও তিনি ভেবেছিলেন কোন এক ভূত ওনার পাশে বসে থাকবেন। আস্ত মানুষ দেখে কিছুটা স্বস্তি পেলেও মহিলার চোখ দুটি দেখে উনি ভয় পেয়ে গেলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, আমি হায়াতপুরে যাব বাবা। সেখানে আমার ছেলের কাছে যাব। শুনেছি ট্রেন আসতে অনেকক্ষণ বাকি, তাই আমি ঘর থেকে বের হয়েছিলাম দেরি করে। এখন আসলাম। ঘরের পাশেই স্টেশন মাস্টার থাকেন। তিনি আমাকে বলেছেন 5-10 মিনিট পরেই ট্রেন আসবে, তাই আমি চলে আসলাম। আপনার কোনো অসুবিধা নেই তো এখানে বসলে? বলেই জলজল চোখে তাকালেন বৃদ্ধা মনোজের দিকে। মনোজের বেশ অস্বস্তি হলো এই প্রশ্ন শুনে। তিনি মনে মনে অনেক কিছু চিন্তা করলেও ভদ্রতার খাতিরে বললেন, না না, কোনো সমস্যা নেই বলে চুপচাপ থাকলেন। তার মিনিট খানেক পরেই ট্রেন আসলো। বগিটা এসে থামল ওনার সামনে। উনি আস্তে করে উঠে পড়লেন ট্রেনে। ওনার পিছু পিছু বৃদ্ধ মহিলাও উঠে পড়লেন। ওনাদের সিট একই বগিতে পড়েছে।
এবং যথারীতি সেই বগিতে আর কোনো মানুষজন নেই। সিটে বসেই মনোজ ঘুমিয়ে পড়বেন বলে মনস্থির করলেন। তিনি ব্যাগ গুছিয়ে বসতে যাবেন, এমন সময় স্টেশন মাস্টারের রুমের সামনে বসে থাকা এক বৃদ্ধ মহিলা মনোজের বগির বাইরে থেকে জানালা দিয়ে মনোজকে চিৎকার করে বলতে লাগলো, ওই তুই যাইস না রে ওই ট্রেনে, এই ট্রেন তোর লইকা না, এটা তোরে শেষ কইরা দিব, তুই যাইস না, অমঙ্গল হইবে, ঘোর অমঙ্গল। চিৎকার করে বলতে বলতে ট্রেন ছেড়ে দিল। মনোজ মনে মনে পাগলের প্রলাপ মনে করে হেসে ব্যাগটা মাথার ওপর রেখে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন। ততক্ষণে ট্রেনের গতি পেরিয়ে গেল এক স্টেশন। কিন্তু একটা গুনগুন শব্দে মনোজের ঘুম ভেঙে গেল। তিনি গলা বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলেন ওনার বগি থেমে আছে, ট্রেন চলছে না। চারিদিকে প্রচণ্ড বাতাসে শু শব্দ করছে। এই শব্দে ওনার ঘুম ভেঙে গেল। উনি উঠে বাইরে যাবার গেটের দিকে গেলেন। অনেক কষ্টে সেই গেট খুলে যা দেখলেন ওনার তাতে হার্টবিট বেড়ে গেল কয়েক গুণ। দেখলেন ওনার বগির কোনো দিকেই কোনো বগি নেই। উনি হয়তো খেয়াল করেননি যে শেষ বগিতে উঠেছিলেন এবং চলতি পথে কোনোভাবে ওনার বগির সাথে মূল ট্রেনের সংযোগ ছিঁড়ে গেছে। ভাবতেই উনি ঘেমে গেলেন। কেউ নেই চারপাশে, শুনশান নীরবতা, এমনকি বগিতেও কেউ নেই। চারিদিকে ফাঁকা এক জায়গায় তিনি একা একটা ট্রেনের বগিতে। চিন্তা করতেই ওনার ঘাড়ের বাম পাশে ব্যথা করতে লাগলো। ওনার কয়েক বছর ধরে হাই প্রেশার, তিনি বুঝতেই পারছেন না উনি কি করবেন। মাথার ওপর আকাশ ছাড়া কিছুই তিনি ভালোভাবে খেয়াল করতে পারছেন না। বগিতেও বসে থাকতে পারছেন না। অন্ধকার বগি, বাইরে ঝড়, এবং এমন সময় হঠাৎ করে ঝড় থেমে গেল। উনি এবার সত্যি ভয় পেয়ে গেলেন এবং ঠিক সেই সময় খুট করে একটা শব্দ হলো। শব্দটা এসেছে বগির পেছন দিক থেকে। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানের বিপরীত দিকে। তিনি ভালোভাবে খেয়াল করতে চেষ্টা করলেন। দেখলেন সেই ঘোমটা পরা বৃদ্ধ এসে সামনে দাঁড়ালেন ওনার এবং ওনার গলা চেপে ধরল প্রচণ্ড শক্তিতে। এক ঝটকায় ওনার ঘুম ভেঙে গেল। উনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। চারপাশে সেই কোলাহল শুনে শরীরে কিছুটা শক্তি পেলেন। তারপর দেখলেন ওনার সামনে এসে দাঁড়িয়েছেন এক ট্রেন। উনি দেরি না করে উঠে বসলেন ওনার বগিতে। মনোজ জিনিসপত্র গুছিয়ে নিতে নিতেই তিনি একটা চিৎকার শুনতে পেলেন বাইরে। কোত্থেকে একটা পাগলি এসে চিৎকার করে বলতে লাগলো, ওই তুই যাইস না রে ওই ট্রেনে, এই ট্রেন তোর লইকা না, এটা তোরে শেষ কইরা দিব, তুই যাইস না, অমঙ্গল হইবে, ঘোর অমঙ্গল। তিনি স্বপ্নের সাথে মিলাতে মিলাতে হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। হঠাৎ মনোজের মনে পড়ল উনিও তো শেষ বগিতে বসে আছেন, আর আশেপাশে তো কেউ নেই। এটা মনে পড়তেই সারা শরীর দিয়ে শিহরণ কেটে যায় এবং ট্রেন থেকে লাফ মারে। যদিও ওনার পা ভেঙে যায়, কিন্তু ওনার প্রাণ তো বেঁচে গেছে। পরে উনি খোঁজ নিয়ে জানতে পারেন ওই সময়ে ট্রেন আসেনি। দাদা, তুমি বলো তাহলে ওটা কি ছিল, আর ওই পাগলিটাও কে ছিল? এর উত্তর আজও পাইনি। দাদা, এই ছিল আমার পাঠানো একটি ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও
তাহলে ডিসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটিতে ঘটনা লিখে বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।